গত বছর অবিস্মরণীয় জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেড় দশক ধরে জেঁকে বসা প্রবল প্রতাপশালী ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা পালিয়ে যান দিল্লিতে। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ ব্যতীত এই মাপের গণ অভ্যুত্থান আগে কখনো ঘটেনি। এত অল্প সময়ে এত হত্যাযজ্ঞ আর কোনো স্বৈরশাসক করেনি। এমন হত্যাযজ্ঞ করেও মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ারকে আটকাতে পারেনি। ক্ষমতার মসনদ ভেঙে খান খান হয়েছে। সেই জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক নানা আয়োজনে অভ্যুত্থানকে স্মরণ করছে। ১ বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে আমরা অভ্যুত্থানকে ফিরে দেখার চেষ্টা করছি। তারই অংশ হিসাবে অভ্যুত্থান পথন ফিরে দেখা জুলাই শিরোনামে আলাপে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অধ্যাপক আনু মোহাম্মদ। আনু মোহাম্মদকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তারপরেও কিছু কথা না বললেই নয়। তিনি একজন শিক্ষক, অর্থনীতিবিদ, সর্বজন কথা নামে একটি সেমি জার্নালের প্রধান সম্পাদক, একজন জনবুদ্ধিজীবী। এসব পরিচয়ের চাইতেও আমার কাছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। ফুলবাড়ি আন্দোলনের নেতা, সম্পদ রক্ষার আন্দোলনের নেতা, সুন্দরবন বাঁচাও আন্দোলন তথা প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষা আন্দোলনের নেতা, শিক্ষক নেটওয়ার্কের নেতা, এই জুলাই অভ্যুত্থানেও দ্রোহযাত্রার নেতা। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক অধিকার কমিটিও গড়ে উঠেছে আনু মোহাম্মদকে কেন্দ্র করে। আজকে স্যারকে আমাদের পাশে পেয়েছি। স্যার, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? স্যার মিউট আছেন একটু। অনেক ধন্যবাদ। গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক তো বিভিন্ন দিক থেকে সক্রিয়তার মধ্যে দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছে এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আচ্ছা, আমরা স্যার প্রথমেই দ্রোহযাত্রা দিয়েই আমাদের আলাপটা শুরু করতে পারি। দ্রোহযাত্রার ১ বছর উপলক্ষে ঢাকায় আরেকটি দ্রোহযাত্রা করলেন, যার শিরোনাম ছিল দ্রোহযাত্রা চলমান। তো আমরা একটু ১ বছর আগেই ফিরতে চাই। আসলে এই গণ অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল ৩৩ জুলাইয়ের দ্রোহযাত্রা। কেননা এর মাধ্যমেই মানুষের সমস্ত বাঁধ ভেঙে গিয়েছিল। মানে তার আগে কয়েকদিন যদি আমরা দেখি যে একরকম থমথমে অবস্থা, মানে ধরপাকড়, হত্যাযজ্ঞ তো চলছিলই। হ্যাঁ, মানে একটা ভয়ের পরিস্থিতি শুরু হয়েছিল। কিন্তু এই ৩৩ জুলাইয়ের যে দ্রোহযাত্রা, তার মধ্য দিয়েই আসলে মানুষের সমস্ত বাঁধ যেন ভেঙে গেল এবং এই দিনটাতেই আসলে নিশ্চিত হয়ে যায় যে এই ফ্যাসিবাদী শাসকের পতনবাদে আর কোনো বিকল্প নাই আর কি। হ্যাঁ, মানে মানুষ আর ঘরে ফিরবে না। তো সেই সময়ের আসলে প্রেক্ষাপটটা একটু আমি জানতে চাইবো আপনার কাছ থেকে, যে কোন প্রেক্ষাপটে এবং কিভাবে এই দ্রোহযাত্রার আন্দোলন করলেন বা কেন এই দ্রোহযাত্রা, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। আসলে একটা শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছিল, এটা তো আমরা সবাই জানি, একটা কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল। কোটা বিরোধী আন্দোলন বললে এটা ঠিক বোঝা যাবে না। কোটা বিরোধী আন্দোলনের যে আস্তে আস্তে তার আয়তন বাড়ছিল, সমর্থন বাড়ছিল, জনসংখ্যা বাড়ছিল এবং সরকারও তুলনামূলকভাবে নমনীয় হচ্ছিল। এটার একটা বড় কারণ হচ্ছে যে সে আন্দোলনের কেন্দ্রীয় প্রশ্নটা খুবই খুবই যৌক্তিক একটা বিষয় ছিল, সেটা হলো কর্মসংস্থান, কাজ। আমরা এই শেখ হাসিনার আমলে জিডিপি প্রবৃদ্ধি অনেক উঁচু ছিল এবং উন্নয়নের অনেক গল্প আমরা শুনেছি, বহু মেগা প্রকল্প হয়েছে। এগুলোর গল্প এই সত্যটা ঢাকতে পারে নাই যে ওই প্রবৃদ্ধি একদিকে যেমন প্রাণ প্রকৃতি অনেক নষ্ট করেছে, ধ্বংস করেছে, অন্যদিকে বিপুল দুর্নীতি, লুণ্ঠন, সম্পদ পাচার হয়েছে। কিন্তু এই উন্নয়ন গতিধারায় কর্মসংস্থান সৃষ্টি হয়, যেটাকে জবলেস গ্রোথ বলে আন্তর্জাতিকভাবে এই 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 ধরনটা পরিচিত। তো একদিকে কর্মসংস্থান হয় নাই, তরুণ সংখ্যাটাও আস্তে আস্তে আমাদের বাড়ছে। আমাদের জনসংখ্যার মধ্যে কিন্তু তরুণরা একটা বড় অংশ যারা কাজ খুঁজছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না। আবার অন্যদিকে যে যতটুকু কাজ আছে সরকারি, আধা সরকারি, এই সমস্ত জায়গায়
সাংঘাতিক রকম নিয়োগ বাণিজ্য, মানে যে কেউ একটা কাজ খুঁজতে যাবে তার 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ এরকম সব দাম ওঠে, মানে একটা নিলামে ওঠার। এইরকম একটা পরিস্থিতিতে বিসিএস যখন কোটাটা জারি হলো, সেটা বলা যায় যে অনেকগুলো ক্ষোভ একসাথে প্রকাশিত হয়েছে, যে কোনো সুযোগই কি থাকবে না তরুণদের সামনে তাদের কর্মসংস্থানের জন্য। সুতরাং এই কোটা বিরোধী আন্দোলনটা আসলে সামগ্রিকভাবে যে উন্নয়ন গতিধারা যাচ্ছিল, যেভাবে উন্নয়নের ধরনটা হচ্ছিল, যেটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না, উল্টো আরো অনেক রকম কর্মসংস্থান নষ্ট করে, প্রাণ প্রকৃতি বিনাশ করে, সেটাকেই একটা চ্যালেঞ্জ করা আসলে। এবং এই আন্দোলনের মধ্যে ছাত্রলীগের তো নেতারা অনেক সুবিধা পায়, ছাত্রলীগের সব কর্মী সদস্যরা তার সুবিধা পায়, তাদের তো চাকরি দরকার। সুতরাং ছাত্রলীগেরও অনেক সদস্যের মধ্যে ছিল। সরকার বোধহয় সেই কারণে প্রথম দিকে নমনীয় ছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আসলে 7ই জানুয়ারি নির্বাচনে টিকে যাওয়ার কারণে শেখ হাসিনা সরকারের অধ্যত্ব এবং তাদের আত্মবিশ্বাস যে আমরা টিকে গেলাম, এটা সাংঘাতিকভাবে বেড়েছিল। আর সমাজের মধ্যে একটা খুবই অসহায় ভাব এসেছিল, মানে সামাজিক বিষণ্ণতা বলি আমি, যে সামাজিক বিষণ্ণতা ভাব আসছে। ওইরকম একটা পরিপ্রেক্ষিতে এই আন্দোলনটা হচ্ছিল, খুবই নিরীহ ধরনের আন্দোলন, এবং যারা আন্দোলন করছে তারাও সরকারকে যথেষ্ট সম্মান রেখেই কথাবার্তা বলছে এরকম। সেই আন্দোলনটাই দেখা গেল যে সরকার তুচ্ছ-তাচ্ছিল্য করছে, গুরুত্ব দিচ্ছে না, কথা বলছে না। তারপরে সেই একই সময়ে 1 জুলাই থেকে শিক্ষকদের আন্দোলন শুরু হয়, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ধর্মঘট। কারণ কি? কারণ হচ্ছে তাদের আর্থিক সুবিধার একটা বড় ধরনের ঝামেলা হচ্ছে। সেই শিক্ষক সমিতিগুলি তো সরকারের শিক্ষক সমিতি, সরকার অনুগতই প্রধানত শিক্ষক সমিতি, তারাও আন্দোলনের মধ্যে, মানে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ তখন, কিন্তু সরকার পাত্তা দিচ্ছে না। সরকার না শিক্ষার্থীদের পাত্তা দিচ্ছে, না শিক্ষকদের পাত্তা দিচ্ছে। এইভাবে আন্দোলন হচ্ছিল, সরকার পাত্তা না দিলেও এটার আয়তন বাড়ছিল, সমর্থন বাড়ছিল, মানুষজনের ক্ষোভ বাড়ছিল, রাস্তা আস্তে 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 বিভিন্ন ধরনের কর্মসূচি আসছিল। ওইটারই একটা পর্যায়ে যে 15ই জুলাই থেকে সরকার যে দমন পীড়ন শুরু করে, খুবই ন্যাক্কারজনকভাবে, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে, তারপর পুলিশ দিয়ে এই যে হত্যাকাণ্ডটা শুরু হয়, এই ধারাবাহিকতাটা আমরা জানি। এটা একটা ভয়ঙ্কর অবিশ্বাস্য মাত্রায় হত্যাকাণ্ড। এর আগেও আওয়ামী লীগ সরকার তো গুম, খুন এই সমস্ত রেকর্ড তো তাদের আছে, অত্যাচারের রেকর্ড আছে, বিশ্ববিদ্যালয়ে যে কিভাবে নির্যাতন হতো সেগুলো রেকর্ড আছে। কিন্তু প্রকাশ্য দিবালোকে নিরস্ত্র একটা বিক্ষোভের উপরে এইভাবে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্স, তার সাথে আবার ছাত্রলীগ যুবলীগ মিলে এরকম আক্রমণ এবং নির্বিচার হত্যাকাণ্ড, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। সেটা যখন শুরু হয় তখন মানুষের মধ্যে পুরনো অনেকগুলো ক্ষোভ সামনে আসে, সামাজিক বিষণ্ণতার জায়গায় সামাজিক বিস্ফোরণের ক্ষেত্র তৈরি হয়। মানে মানুষজনের মধ্যে তখন একে তো ক্ষমতায় টিকে আছে নির্বাচন ছাড়া, নিজেরা ইচ্ছা মতো লুটপাট করছে, নির্যাতন করছে, মানুষের উপর অত্যাচার করছে, তারপরে একটা ন্যায্য অধিকারের আন্দোলন হচ্ছে, তার উপরে নির্বিচার হত্যাকাণ্ড। এইটা মানুষজনের পক্ষে আর গ্রহণ করা সম্ভব ছিল। সেই কারণেই 17, 18, 19 এরকম সময়েই তাদের হত্যাকাণ্ড যেভাবে বেড়েছে সেইভাবে প্রতিরোধটা তৈরি হচ্ছে। এবং আমার মনে আছে 19 জুলাই আমি একটা লেখা লিখেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের আসলে কিভাবে গণতান্ত্রিক রূপান্তর করা যায় সেই আলোচনার মধ্যে এখন যাওয়া উচিত, কারণ এই সরকার পতন অবশ্যম্ভাবী। তো এইটার মধ্যে আবার কিছু হচ্ছিল, অনেকের ধারণা হচ্ছিল যে যেহেতু আগেও সরকার বিভিন্নভাবে ম্যানেজ করতে তাদের একটা ধরন আছে, তারা হয়তো ম্যানেজ করে ফেলবে, ম্যানেজ করার তারা চেষ্টা করেছে, তাদের ডিবি দিয়ে, তারপরে বিভিন্নভাবে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে তারা চেষ্টা করেছে। তো সেইটা তারা হয়তো করতে পারত যদি এই আন্দোলনটা একক কোনো কেন্দ্র থেকে পরিচালিত। এই গণতন্ত্রটা 69 বলি, 90 বলি, এগুলি থেকে একটু ভিন্ন। একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পার্থক্য হচ্ছে যে এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, মত কিংবা একটা গোষ্ঠী তার ঘোষণা, কর্মসূচি সেটাকে ঘিরে পরিচালিত হয়, এবং সেখানে কোনো নেতা নির্দিষ্ট ছিল না। এরকম না যে অমুক নেতার আহ্বানে
যেমন 69-এর গণঅভ্যুত্থানের সময় মৌলানা ভাসানী, শেখ মুজিব, মনি সিং এরা ছিলেন প্রধান নেতা। 90-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল, বিএনপির নেতৃত্বে 7 দল, বামপন্থী 5 দল, এর পরিষ্কার বোঝা যাচ্ছে। এইবারের গণঅভ্যুত্থানে এরকম নেতৃত্ব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সরকার চেষ্টা করলো কাউকে কাউকে ধরে তাদেরকে দিয়ে বলানো, কিন্তু দেখা গেল যে আবার অন্য কেন্দ্র থেকে আবার আন্দোলনের কর্মসূচি আসছে। এই যে বিকেন্দ্রিক একটা মানে এক কেন্দ্রিক না হয়ে বহু কেন্দ্রিক হয়ে যাওয়া আন্দোলনটা, এটা একটা শক্তির জায়গা ছিল, যে কারণে সরকার তার যে সমস্ত মেকানিজম ছিল সেগুলি দিয়ে নেতাদের কিনে ফেলা কিংবা নেতাদের কবজা করা সেটা তারা করতে সক্ষম হয়নি। অন্যদিকে মানুষেরও তো ক্ষোভ বাড়ছে এবং সরকারের নৃশংসতা বাড়ছে, মানুষের ক্ষোভও বাড়ছে, এবং সেইটা যখন এই যে তাদের নানা রকম কৌশল টৌশল দিয়ে তারা যখন ঠান্ডা করার চেষ্টা করছে, শেষ চেষ্টা সামরিক বাহিনী নিয়ে আসা, কারফিউ দেওয়া, এবং সেটা যখন মানুষ অগ্রাহ্য করলো, আমরা দেখলাম সাংস্কৃতিক সংগঠনগুলো কারফিউ ভাঙছে, ছাত্র সংগঠনগুলো কারফিউ ভাঙছে, এবং আসলে এটা হচ্ছে গণঅভ্যুত্থানের মুহূর্ত। গণঅভ্যুত্থানের মুহূর্তটা হচ্ছে সেই মুহূর্ত যখন জনগণের শক্তি এমন একটা জায়গায় যায় যেখানে রাষ্ট্রের ভয় কিংবা তাদের অস্ত্র, তাদের গুলি, তাদের 144 ধারা, তাদের কারফিউ, সামরিক বাহিনী, পুলিশ, র্যাব কোনো কিছুই আর কার্যকর থাকে না। সবকিছু যখন অকার্যকর হয়ে যায় জনগণের শক্তির সামনে, সেটাই হচ্ছে গণঅভ্যুত্থানের মুহূর্ত, এবং সেই মুহূর্তটাই তৈরি হয়েছিল। এবং আপনি যেটা 2রা আগস্টের কথা বললেন, গ্রহযাত্রা, সেইটার যে আহ্বান জানানো হয়েছিল যে, এবং এটার প্রধান উদ্যোক্তা 31টি সাংস্কৃতিক সংগঠন, গণতান্ত্রিক ছাত্র জোট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, তারা আমার নামে আহ্বানটা দিয়েছিলেন, কিন্তু উদ্যোক্তা তাদের প্রধানত ছিল। তো এই আহ্বানটায় যে সাড়াটা পাওয়া গেল, এটাও একটা অভূতপূর্ব ছিল। কারণ দেখা গেল যে সমাজের কোনো স্তর, মানে শিক্ষক, লেখক, বিশেষত মধ্যবিত্ত পর্যায়ের কোনো স্তরের লোক, পাবলিক, প্রাইভেট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিনয় শিল্পী, নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, সাংবাদিক, বিজ্ঞানী, গবেষক, সকল পর্যায়ের নারীর অংশগ্রহণ একটা ব্যাপক মাত্রায় ছিল। কারণ তাদের সামনে এটা একটা অসম্ভব ব্যাপার ছিল যে এত কম সময় এত হত্যাকাণ্ড, এবং এটা আমাদের সামনেও খুব পরিষ্কার ছিল যে যদি এই সরকার ক্ষমতায় টিকে থাকে তাহলে এই হত্যাকাণ্ড আরো বাড়বে এবং আরো বাংলাদেশ আরো বড় বিপর্যয়ের মধ্যে আরো সংকট তৈরি হবে এবং রক্তপাত আরো অনেক হবে। সুতরাং এই সরকারের পদত্যাগই হচ্ছে এখন একমাত্র বাংলাদেশকে রক্ষার, বাংলাদেশের মানুষকে রক্ষার এবং একটা গণতান্ত্রিক পথে যাওয়ার একমাত্র উপায়। সেটাই 2রা আগস্ট এই গ্রহযাত্রার মধ্যে সেই দাবিটাই উচ্চারিত হয়েছিল, এবং সেটা যে মানুষজন গ্রহণ করলো সাথে সাথে, সেটার একটা বড় কারণ হচ্ছে যে মানুষজনের মধ্যে ওই ওই সিদ্ধান্তটা মানুষের মধ্যে চলে আসছে যে এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এরকম হত্যাকাণ্ড যারা করে, এরকম নৃশংস নির্যাতন যারা জনগণের উপর চালায় এবং ক্ষমতায় জোর করে বসে থেকে, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, তাদের অবশ্যই চলে যেতে হবে। ওইটার যে জোয়ারটা তৈরি হয়, সেই জোয়ারটাই 2রা আগস্টে আমরা দেখলাম। তারপরে সেই জোয়ারটা একটা অপ্রতিরোধ্য জোয়ারে পরিণত হয়ে 5ই আগস্টে এমন একটা পরিস্থিতি হলো যে শেখ হাসিনা, যার মনে হয়েছিল যার কখনোই পতন হবে না, মহাপরাক্রমশালী, তার দেশের ভিতরে নানা রকম শক্তি আছে, বিদেশে তার সমর্থন আছে, তাকে ঘটানো কোনোভাবেই সম্ভব হবে না। সেই যেটাকে অসম্ভব মনে হয়েছিল সেটাই সম্ভব হলো এবং তিনি দেশ ছেড়ে পাবেন। শোনা যাচ্ছে না কেন? শোনা যাচ্ছে না? হ্যাঁ, অনেক বিস্তারিতভাবেই মানে পুরো প্রেক্ষাপটটা বললেন, বিশেষ করে এই যে কিভাবে এই বিশেষ করে আবু সাইদ মারা গেলেন 16 জুলাই, তারপর থেকে তো হ্যাঁ, তারপর থেকে যে হত্যাযজ্ঞ শুরু হলো এবং এই 16 তারিখ থেকে আসলে মানুষের প্রতিরোধটাও সেভাবে দেখা গেল। তাহলে এই 16 থেকে 36 জুলাই মাত্র 20-21 দিনেই, মানে এখন দেখলে অনেকটা রূপকথার গল্পকেও হার মানায় মনে হয় যে এটা কিভাবে সম্ভব হলো আর কি। হ্যাঁ, তো সেই প্রেক্ষাপটটাও আপনি অনেক সুন্দরভাবে বললেন যে মানুষের অনেক আগে থেকে যে পুঞ্জীভূত ক্ষোভটা ছিল আর কি, সেটা ওই সময় এসে ইয়ে আসছে। তো এখানে আমি একটু এই
আলাপে এখন আমার পরের প্রশ্নে চলে যাই। মেইনলি হলো যে আসলে যে কোনো একটা অভ্যুত্থান বলি, বিপ্লব বলি বা যুদ্ধ বলি, সেখানে তারপরে আসলে সেটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে একটা বড় জায়গা চলে আসে যে সেই অভ্যুত্থানের চেতনা বা আকাঙ্ক্ষাটাকে বহন করে নিয়ে যাওয়া বা সেটাকে পূরণ করার যে জায়গাটা, যেমন মুক্তিযুদ্ধের চেতনা নিয়েও আমরা দেখছি একভাবে আওয়ামী লীগ ব্যবসা করছে। ফলে এই মেইন প্রশ্নটা চলে আসে যে আসলে এই অভ্যুত্থানের মানে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি। হ্যাঁ, তো এটা আসলে মানে এখন অনেকেই হয়তো বলার চেষ্টা করে, এটাকে সীমাবদ্ধ করার চেষ্টা করে যে এই মানে এক দফা, দ্যাট মিনস আওয়ামী লীগের বা শেখ হাসিনার পতনটাই হলো মূল আকাঙ্ক্ষা বা এটাই মেইন বিষয়। হ্যাঁ, এই ধরনের অনেকেই এখন বলার চেষ্টা করতেছে। কিন্তু আমরা কিন্তু আবার ওই সময়ই দেয়ালে দেয়ালে সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে, হ্যাঁ, আমরা কিন্তু সেই আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলনগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো আপনার কাছে আমার জাস্ট মানে এই এই প্রশ্নটা যে আপনার মতে এই অভ্যুত্থানের, জুলাই গণ অভ্যুত্থানের মূল প্রত্যাশা বা আকাঙ্ক্ষার জায়গাটা কি কি ছিল আর কি? এখানে আন্দোলনের মধ্যে যেমন আমি যেটা বললাম যে আন্দোলনটা তো শুরু হলো কাজের কথা বলে, পাশাপাশি যারা অংশগ্রহণ করছে, অংশগ্রহণের মধ্যে একটা অংশ তো যারা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠন, তার মধ্যে নতুন সংগঠন ছিল, পুরনো সংগঠন ছিল, ডান বাম বিভিন্ন সংগঠনের মধ্যে নানানভাবে ছিল। বাম সংগঠনগুলো পরিষ্কারভাবে চেনা যেত তাদের অংশগ্রহণ। ডান সংগঠন অনেক বিশেষত ডান সংগঠনের অনেকগুলো নানান পরিচয়ের মধ্যে ছিল, তারা প্রকাশ্যে তখন আসেনি। এই যে বিভিন্ন সংগঠনগুলো ছিল তাদের তাদের কিংবা অন্যান্য সামাজিক সংগঠন যে সমস্ত ছিল, তাদের প্রত্যেকেরই তো অনেক রকম দাবি দেওয়া, অনেক রকম ক্ষোভ এই সরকারকে ঘিরে ছিল। তার মধ্যে এই যে যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, মানে অফলাইন অনলাইন বিভিন্ন জায়গায় তাদের নির্যাতনের যে অবস্থা তৈরি করেছিল, কিংবা হেফাজতে খুন কিংবা গুম করে ফেলা, তারপরে ক্রস ফায়ার, এবং বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় তাদের যে বাহিনীগুলো, ছাত্রলীগ থেকে শুরু করে বিভিন্ন জনের যে নির্যাতনের এক একটা কারখানা বানানো। আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হল, শিক্ষার্থীদের হল, আবার থেকে শুরু করে বাজারের ছোট যে টং দোকান কিংবা ঝাঁকা নিয়ে যে বসছে, প্রত্যেক পর্যায়ে তাদেরকে নির্যাতনের মুখে পড়তে হতো, তাদের চাঁদাবাজি মুখোমুখি হতো। সুতরাং এই যে ক্ষোভগুলো মানুষের মধ্যে তৈরি হয়েছে, এবং তার বাইরে মানুষজন বারবার দেখছে যে এরা নির্বাচন নামে একটা প্রহসন করছে, প্রতারণা করছে, এই ক্ষোভগুলো তো ছিলই। সুতরাং যখনই সরকারের বিরুদ্ধে আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধছে, তখন তো মানুষজন ওই সমস্ত বিষয়গুলোও নিয়ে আসছে। সমাজের মধ্যে ওই সমস্ত দাবিগুলো আছে যেগুলোর পরিবর্তন হতে হবে। পরিবর্তন মানে একটা সরকার যা খুশি তাই করবে, গুম করবে, কিংবা জনগণের সম্পদ নিয়ে জাতীয় স্বার্থ বিরোধী কিংবা জনবিরোধী চুক্তি করবে, কিংবা ঘরে ঘরে বিশ্ববিদ্যালয়ে সমস্ত জায়গায় নির্যাতন করবে, এটা হতে পারে। এবং এখানে যে বাংলাদেশে যে বিভিন্ন জাতিসত্তা আছে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী আছে, তাদেরও তো অংশগ্রহণ আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু জাতি যারা, অন্যান্য অঞ্চলের সমতলের আদিবাসী যারা, তারা যখন যুক্ত হচ্ছে আন্দোলনের মধ্যে, তাদের দাবিটাও তো সামনে আসছে। রিক্সা চালক, শ্রমজীবী মানুষ, গার্মেন্টসের শ্রমিক, তারা যুক্ত হচ্ছে, তাদের দাবিটাও সামনে আসছে। এইভাবে দেখা গেল যে বিভিন্ন জায়গায়, এবং এক কেন্দ্রিক না হওয়ার কারণে, এক কেন্দ্রিক আন্দোলন না হওয়ার কারণে বহু কেন্দ্র থেকে বহুজন, মানে এটার মধ্যে যাদের অংশগ্রহণ, সেই অংশগ্রহণগুলো খুবই স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এবং তাদের নিজ নিজ অবস্থান থেকে হচ্ছে। সেগুলোর প্রকাশ তো কোনো নির্দিষ্ট দলিল তৈরি হয়নি। যেমন 90-এর গণঅভ্যুত্থানের সময় 3 জোটের রূপরেখা ছিল, 69-এর গণঅভ্যুত্থানের সময় 11 দফা, 6 দফা, 14 দফা এগুলো ছিল। এরকম কিছুই কিন্তু সামনে নাই। কিন্তু যারা অংশীদার মানুষের যারা অংশগ্রহণ করছে আন্দোলনের মধ্যে, তাদের তো বিভিন্ন দাবি দেওয়া ছিল, সেগুলো তো সভা সমাবেশের মধ্যে উঠছে, কথাবার্তার মধ্যে যাচ্ছে। পাশাপাশি দেখা গেল পুরো সমাজকে এটা এমনভাবে প্রভাবিত করলো যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা কখনো আন্দোলনে ছিল না বা রাজনীতিভাবে আসে নাই, কিন্তু তাদের মধ্যেও একটা ক্ষোভ ছিল, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, তারাও এর মধ্যে যুক্ত হয়েছে। সুতরাং যাদের যেভাবে সম্ভব, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যে প্রত্যেকটা মানুষ তার নিজের ক্ষমতা অনুযায়ী যা করা সম্ভব সেটা করছে।
এবং তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে দেওয়ালের লেখা গ্রাফিতি। দেওয়ালের গ্রাফিতি যদি আপনারা ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল দেখেন কিংবা ঢাকার বাইরেও বিভিন্ন অঞ্চল দেখেন, দেখা যাবে যে এটা নির্দিষ্ট কোনো কাঠামো নাই। এরকম না যে এক জায়গা থেকে বলা হচ্ছে সেই অনুযায়ী দেওয়ালে লেখা হচ্ছে, সেটা হয়নি। এটা বিভিন্ন ধরন আছে, ছবি আঁকার মধ্যে বিভিন্ন ধরন আছে, কাঁচা হাতের লেখা সেটা আছে, পাকা হাতের লেখাও আছে, তারপরে গ্রাফিতির যে বিভিন্ন ধরনের ধরন, তার যে একটা সৃজনশীলতা সেটা আছে। আবার যে গান গাইতে পারে সে গান তৈরি করছে, এটা বিদ্রোহের গান, প্রতিবাদের গান, প্রতিরোধের গান, জনগণকে জাগিয়ে তোলার গান। যে কবিতা লিখতে পারে সে লিখছে, যে তথ্যচিত্র নির্মাণ করতে পারে সে করছে। মানে যার যেখানে যা যা সম্ভব। ঘরের মা তার পক্ষে, বা উনি দেখছেন যে রাস্তায় এই ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ হচ্ছে, তিনি পানি নিয়ে যাচ্ছেন বা তাদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন। এরকম ভাবে যে যেভাবে পারে সেভাবে। ডাক্তাররা হাসপাতালে, অনেক ডাক্তার আছে, মানে এদের মধ্যে এমন অনেকে পাওয়া যাবে যারা হয়তো আদিতে আওয়ামী লীগ সমর্থক ছিল। এরকম লোকও আছে যারা এই আওয়ামী লীগের এই ভূমিকা, সরকারের এই ভূমিকার কারণে তারা সরকার যেভাবে বয়ানটা দিচ্ছিল সেটাকে গ্রহণ করেনি। তারাও দেখা গেছে যে অনেক ডাক্তার নার্সকে আমি চিনি যারা আহতদের সেবা করেছে, চিকিৎসা করেছে। অনেক শিল্পী লেখক তারা অনেকে প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে এগুলো নিন্দা করেছে। তো তার ফলে প্রকাশ্য যত মানুষ এই আন্দোলনের মধ্যে আসছে, তার থেকে অপ্রকাশ্য আরো অসংখ্য মানুষ এই প্রতিবাদ প্রতিরোধের শক্তিটা জুগিয়েছে। এর পাশাপাশি এই দেওয়ালে যে লেখাগুলো হলো, আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না। আমার নিজের কাছে সবসময় মনে হয় যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটা ওই দেওয়ালেই লেখা হয়েছে। সেটি হলো জনগণের পক্ষ থেকে যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে অঙ্গীকার, যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের যে স্বপ্ন, সেটাই দেওয়ালের মধ্যে আসছে। এবং সেই স্বপ্নটাই দেখা গেল যে মানুষের মধ্যে ওই আকাঙ্ক্ষাগুলো কিরকম আকাঙ্ক্ষা, যে তারা চায় যে সকল ধর্মের মানুষ একসাথে থাকুক, সকল জাতির মানুষ একসাথে থাকুক, সমস্ত নির্যাতক পরাজিত হোক, সকল আধিপত্য থেকে বাংলাদেশ মুক্ত হোক, বাংলাদেশে একটা বৈষম্যহীন যাত্রা হোক, গণতান্ত্রিক অংশগ্রহণ মানুষের নিশ্চিত হোক, রাষ্ট্রের যে নির্যাতক ভূমিকা সেখান থেকে আমরা রক্ষা পাই। এই আকাঙ্ক্ষাগুলো, এই প্রত্যাশাগুলো দেওয়ালের মধ্যে এসছে, যেটা শক্তি জুগিয়েছে। শক্তি কি? শক্তিটা হচ্ছে যে শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ সম্পর্কে একটা প্রত্যাশা, স্বপ্ন তৈরি হয়েছে, যেটা তাকে আরো বেশি আন্দোলনে আগ্রহী করেছে, কিংবা তাকে আরো ভয়মুক্ত করেছে যে এটা করতে হবে আমাদের, না করলে আমরা এই চোরাবালির মধ্যেই থেকে যাব, এই গর্তের মধ্যে, এই খাদের মধ্যে আমাদের থেকে যেতে হবে। এটা থেকে বের হইতে গেলে আমাদের অবশ্যই এই সরকারের পতন করতে হবে। তো সেইটাই আমি মনে করি যে পরিষ্কারভাবে ঘোষিত হবে শেখ হাসিনার পদত্যাগ। এইটা আন্দোলনের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে সকলেই পদত্যাগের কথাটা বলছে। এটা অনেক পরে এসছে, কিন্তু সরকারের পতনের বিষয়টা নানানভাবে জনগণের মধ্যে দানা বাঁধছিল এবং শেখ হাসিনাকে অতিক্রম করে পরবর্তী বাংলাদেশ কি ধরনের হতে পারে সেটার স্বপ্নটা দেয়ালে দেয়ালে তৈরি হচ্ছিল, গ্রাফিতির মধ্যে তৈরি হচ্ছিল। সেই শক্তির উপরে ভর করেই এটা আসে। এখন যদি বলি যারা অংশগ্রহণকারী, তাদের মধ্যে ঐক্যের জায়গাটা হচ্ছে শেখ হাসিনার পতন তৈরি হলো। আমি যদি বলি যে অগাস্ট মাসের প্রথম দিক থেকে এই জায়গাটা সবাই একমত হলো, কিন্তু তাদের মধ্যে তো মতাদর্শিক রাজনৈতিক পার্থক্য আছে। সেই পার্থক্য এটা তখন অত বেশি প্রকাশিত হয়নি, কিন্তু 5ই আগস্ট যখন সরকারের পতন ঘটলো তখন বিভিন্ন রাজনীতি কিংবা মতাদর্শের জায়গাগুলো তখন পার্থক্যগুলো তৈরি হতে থাকে। কিন্তু শেখ হাসিনার পতনে একমত হলেও সমাজের মধ্যে কিন্তু আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল বাংলাদেশকে একটা ভিন্নভাবে দেখার আকাঙ্ক্ষাটা, প্রত্যাশাটা তৈরি হয়েছিল। সেখানে বৈষম্যহীন বাংলাদেশ হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। তার মানে অগণতান্ত্রিক, স্বৈরতন্ত্রী বা ফ্যাসিবাদী যে সমস্ত উপাদান নিয়ে বাংলাদেশ কতিপয় গোষ্ঠীর পুরো দখলদারির মধ্যে ছিল, সেটা থেকে বের হওয়ার একটা চেষ্টা এই গণঅভ্যুত্থানের একটা বড় ধরনের চালিকা শক্তি ছিল বলে। হ্যাঁ, অনেক সুন্দরভাবেই সমস্ত বিষয়টা আসছে আর কি। আমিও আপনার সাথে একমত যে আসলে এগুলোই আসলে মেইন আকাঙ্ক্ষা, মূল আকাঙ্ক্ষার জায়গা আর কি, যে
মানে শেখ হাসিনা পরবর্তী যে বাংলাদেশ, হ্যাঁ, সেটাকে এখন স্লোগানও আসছে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামত, এই কথাগুলো আসছে আর কি, যে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ। তো আমরা যদি মানে সেদিক থেকে দেখি, অলরেডি তো 1 বছর পার হয়ে গেল। তো আসলে সেই আকাঙ্ক্ষার পথে বাংলাদেশ এই 1 বছরে কতটুকু এগুলো, মানে আমরা কতদূর যেতে পারলাম? এটা আসলে বাংলাদেশ একটা দেশে গণ অভ্যুত্থান হোক বা মুক্তিযুদ্ধ হোক, মুক্তিযুদ্ধের পরেও আমরা যে আমাদের যে প্রত্যাশা ভঙ্গ হইল, কিংবা আমরা যে এক হিসাবে আমি একটা লেখা লিখেছিলাম যে আমরা যে মুহূর্তে বিজয় অর্জন করলাম তারপরের মুহূর্ত থেকে আমাদের পরাজয় শুরু, মানে 1971-এর মুক্তিযুদ্ধের পরে। তো এই যে ঘটনাটা ঘটে, এটা ঘটার একটা সুনির্দিষ্ট কারণ আছে। সুনির্দিষ্ট কারণ হচ্ছে যে যে আকাঙ্ক্ষা বা যে প্রত্যাশা ব্যক্ত হয়েছিল জনগণের মধ্যে থেকে, বিশেষত তরুণ অংশের মধ্যে থেকে, সেই প্রত্যাশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে ধরনের রাজনৈতিক সামাজিক শক্তি সমাবেশ দরকার, সেইখানে একটা বড় ধরনের ঘাটতি ছিল। এই উদ্বেগটা আমি ব্যক্তিগতভাবে আমার নিজের, যখন এই গণ অভ্যুত্থানের মধ্যে আমিও আছি, সেখানে আমার মধ্যে এই উদ্বেগটা ছিল যে এই শেখ হাসিনার পতন হইলেই তো গণতান্ত্রিক যে পরিবর্তনটা, সেই পরিবর্তন হবে না, কিভাবে এটা করা যাবে। যেটা আমি 2রা আগস্টের গ্রহযাত্রার বক্তব্যের মধ্যে বলেছিলাম যে হাসিনার পতন অবশ্যম্ভাবী, কিন্তু হাসিনার পতন হলেই তো গণতান্ত্রিক রূপান্তর হবে না। সুতরাং আমাদের এখন হাসিনার পতন যেহেতু অবশ্যম্ভাবী, এখন আমাদের আলোচনায় যাওয়া উচিত সকলের মধ্যে যে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াটা কি হবে। সেটা 2রা আগস্টে এটা আমার বলার কারণ হচ্ছে যে আমার মধ্যে ওই উদ্বেগটা তৈরি হয়েছিল যে আমরা কতটা, মানে যেটা এই প্রত্যাশা অনুযায়ী আমরা কতটা অগ্রসর হতে পারবো। কারণ বিভিন্ন ধরনের শক্তি আছে, দেশের মধ্যে আছে, দেশের বাইরে আছে। যারা স্বৈরতন্ত্রী বা ফ্যাসিবাদী ব্যবস্থার সুবিধাভোগী দেশের মধ্যে দেশের বাইরে, তারা তো মুখ হয়তো পরিবর্তন তারা অনুমোদন করবে, কিন্তু এই ব্যবস্থার পরিবর্তন তো তারা কোনো মতে চাইবে না। এই পরিবর্তনটা তাহলে কিভাবে, এই রূপান্তরটা কিভাবে হবে, সেইটা নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়। 4 আগস্ট আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে অন্তর্বর্তী সরকারের একটা রূপরেখা দিই। সেটা প্রথম যে আমরা একটা পরবর্তী সরকারের রূপরেখা দিচ্ছি। তো সেই রূপরেখার যেদিন দেই সেদিনই সরকার আরো ভয়ঙ্কর আক্রমণের মধ্যে চলে আসে এবং সন্ধ্যা 6টা থেকে কারফিউ হয়। তারপরে ছাত্রদের মধ্যে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে আসে। তারপরে তো আমরা জানি না। এরপরে এই যে সরকার গঠন কিংবা সরকার যেভাবে গঠিত হলো বা সরকার যাদের নেতৃত্বে এই সরকার প্রতিষ্ঠিত হলো, আমরা গত 1 বছরে দেখছি যে দেয়ালের মধ্যে, গ্রাফিতির মধ্যে, আন্দোলনের মধ্যে, তরুণদের চিন্তা ভাবনার মধ্যে যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা তৈরি হয়েছিল, সেইটা থেকে এই অন্তর্বর্তী সরকার কিংবা তাদের ঘনিষ্ঠ যে সমস্ত সংগঠন, তাদের অনেক দূরত্ব, তাদের দূরত্ব অনেক, মানে তারা এই জায়গাটায় তারা নাই আসলে। মানে বৈষম্যহীন বাংলাদেশ কিংবা একটা গণতান্ত্রিক রূপান্তরের জায়গায় যাওয়া এবং ধর্ম কিংবা জাতি কিংবা লিঙ্গীয় যে সমস্ত বিভেদ বৈষম্য আছে বাংলাদেশের সমাজের মধ্যে, সেগুলিকে অতিক্রম করা কিংবা অর্থনীতিকে আধিপত্য থেকে মুক্ত করা, সেটা ভারত কিংবা অন্য যে কোনো দেশ হোক, তাদের আধিপত্য থেকে মুক্ত করে একটা জনগণের জন্য প্রয়োজনীয় পরিবর্তন করা, এগুলোর যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা তৈরি হলো, সরকারের ভূমিকা থেকে মনে হলো যে তারা এটা অনুধাবন করতে একেবারেই অক্ষম। তারা জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল, প্রত্যাশা কি ছিল, সেটা তারা বুঝতে পারে না। এবং তাদের ঘনিষ্ঠ যে সমস্ত রাজনৈতিক দল বা সংগঠন, তাদেরও মনে হয় তাদের কথাবার্তা থেকে হয় তারা বুঝতে পারে না, অথবা তারা ওইটার থেকে সম্পূর্ণ দূরে চলে আসছে। মানে ওইটাকে তারা উপেক্ষা করছে, জনগণের সেই আকাঙ্ক্ষা বা অভিপ্রায় সেটাকে উপেক্ষা করছে। তার ফলে আমরা পরবর্তী সময় দেখলাম যে এমন সব ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো এরকম একটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে মেলে তো নাই, সম্পূর্ণ বিপরীত। যেমন মব সন্ত্রাস হচ্ছে, তারপরে ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, তাদের উপর আক্রমণ হচ্ছে। যে নারীরা এই আন্দোলনের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের উপর আক্রমণ হচ্ছে। তারপরে অনলাইন অফলাইন দুই জায়গাতেই বিদ্বেষ এবং ঘৃণা এবং বৈচিত্র্যের প্রতি
সাংঘাতিক রকম অপমানজনক কিংবা বিদ্বেষী তৎপরতা সেগুলো চলছে, এবং সরকার এটার ব্যাপারে প্রায় নিষ্ক্রিয়। কোনো কোনো সময় মৌখিক কিছু কথাবার্তা বললেও সরকারের ভূমিকা থেকে বোঝার উপায় নাই যে তারা আসলে এটাকে থামাতে চায়। এই মব সন্ত্রাসটা আপনারা খেয়াল করলে দেখবেন যে এই মব সন্ত্রাসটা একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। যেমন ধরেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, তাদের বিভিন্ন রকম জমি জমা আছে, সম্পত্তি আছে, কারখানা আছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেগুলো দখল করার জন্য মব সন্ত্রাস ব্যবহার হয়েছে, তাদের বাড়ি ঘর সেগুলো দখল করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে মানুষের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য, সেটা মব সন্ত্রাস ব্যবহার হচ্ছে। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের যে সমস্ত পদ আছে সেই সমস্ত পদের যারা বসতে চায় তারা অনেক সময় উস্কানি দিয়ে মব সন্ত্রাস তৈরি করেছে পদ দখল করার জন্য। তার মানে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, আইনি বিধি ব্যবস্থা কিংবা সামাজিক যে বিধি ব্যবস্থা কিংবা কাণ্ডজ্ঞানের যে একটা একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছে দেশ, সেখানে কিভাবে চলতে হবে, কিভাবে দেশটা চালাইতে হবে, সেটা সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া আমরা দেখতে পাই। তারপরে দেখা যাচ্ছে শ্রমিকরা ছিল খুবই বিপুল অংশে, শ্রমজীবী মানুষ এই অভ্যুত্থানে, এবং যে কোনো বাংলাদেশের ইতিহাসে আপনি 69 বলেন, 71 বলেন, 90 বলেন, কোনো সময় শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো গণঅভ্যুত্থান সফল হতে পারে, এবং এইবারও তাই। এবং সেই শ্রমজীবী মানুষের মধ্যে আমাদের তো ইনফর্মাল সেক্টর অনেক বেশি, আমাদের 85% জনই আসলে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। সুতরাং তাদের তো নিরাপত্তাহীনতা আরও বেশি। সুতরাং যখন এই সরকারের দমন পীড়ন ভয়ঙ্কর আকার ধারণ করলো, তখন তাদের প্রতিরোধ ছাড়া তাদের কোনো উপায় ছিল না। আমরা রিক্সা চালক, ভ্যান চালক, হকার, এমনকি বিভিন্ন কারখানার শ্রমিক, হোটেল রেস্তোরাঁ শ্রমিক, তাদের একটা বিপুল অংশগ্রহণ আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের পরে যে সরকার আসলো, তাদের দিক থেকে এই শ্রমিকদের প্রতি কিংবা অংশগ্রহণকারী নারীদের প্রতি কিংবা সংখ্যালঘু জাতি ধর্মের মানুষদের প্রতি যে সম্মানবোধ কিংবা তাদের যে স্বীকৃতি কিংবা তাদের প্রশ্নগুলো, অভিযোগগুলো কিংবা সমস্যাগুলো বোঝার যে চেষ্টা, সেটার মধ্যে বিপুল পরিমাণ ঘাটতি ছিল। এবং সেটার ভয়ঙ্কর প্রকাশ ঘটেছে শ্রমিক দমনের ক্ষেত্রে। মানে শ্রমিকদের দমনের ব্যাপারে তো আগের সরকারও খুবই সক্রিয় ছিল। বকেয়া মজুরির জন্য শ্রমিকরা আন্দোলন করছে, সে তো অন্য কোনো বাড়তি সুবিধাও চাচ্ছে না, সে তার পাওনা টাকাটা ফেরত চাচ্ছে, পাওনা টাকাটা চাচ্ছে। সেই বকেয়া মজুর আন্দোলনের উপরে এই গত সরকার গুলি করেছিল, আমরা এটা নিয়ে গণতদন্ত কমিটি করেছিলাম। আর এই সরকার ক্ষমতায় এসে ঠিক একই কাজ করবে, এই বকেয়া মজুরি আন্দোলন হচ্ছে, তাদের উপর গুলি করেছে, চম্পা খাতুন সহ আরো বেশ কয়েকজন নিহত হয়েছে, এবং এখন পর্যন্ত বকেয়া মজুরির আন্দোলন কিন্তু শেষ হয়নি। তার ফলে আপনি দেখেন খেয়াল করে, গণ অভ্যুত্থানের মধ্যে প্রধান শরিক যারা শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, নারী, সংখ্যালঘু জাতি ধর্মের মানুষ, তারা প্রত্যেকেই কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং এই যে প্রেস ক্লাব, শাহবাগ, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম সমাবেশ আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে, ঠিক আগের সরকারের মতো বা যে কোনো প্রতিষ্ঠিত সরকারের যে ভাষা থাকে যে রাতারাতি কি করে পরিবর্তন করা যাবে, কিংবা এত দাবি দেওয়া কি করে আমরা কুলাবো, এত দাবি দেওয়া আমরা কি করে মানবো, এত দাবি দেওয়া মানার তাদের দরকার ছিল না। তাদের রাতারাতিও কিছু পরিবর্তন করা দরকার ছিল। যেটা পরিবর্তন করা দরকার ছিল সেটা হলো জনগণের প্রতি দৃষ্টিভঙ্গি। জনগণকে তারা কিভাবে দেখে, জনগণ কি তাদের বোঝা, কিংবা জনগণ কি তাদের জন্য উপদ্রব, জনগণ কি তাদের একটা প্রতিপক্ষ। তাদের এই আগের সরকারের যেমন এই সরকারেরও সেরকম। শাহবাগে বসে আছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, প্রেস ক্লাবে বসে আছে। আগেও আমরা দেখতাম শিক্ষকরা বসে আছে, সরকারের কোনো খবর নেই, পাত্তাই দিচ্ছে না, গুরুত্বই দিচ্ছে না। এই সরকারও তাই করছে বিভিন্ন পর্যায়ে। এবং এই সমস্ত আন্দোলনের একটা কেন্দ্রীয় প্রশ্ন কিন্তু সেই কাজ, কর্মসংস্থান। তারা কাজ করে বাঁচতে চায়, স্থায়ী একটা কাজ চায়, তাদের একটা সম্মানজনক কাজের দরকার। এখন সব দাবি তো অন্তর্বর্তী সরকার মানতে পারবে না, কিন্তু তাদের তো সম্মান নিয়ে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে আলোচনায় যেতে হবে, একটা স্বচ্ছতার মধ্যে দিয়ে পুরো জিনিসটাকে আনতে হবে, এবং সেখানে তাদের সীমাবদ্ধতা কি কি করা সম্ভব সেগুলো নিয়ে আলোচনার মধ্যে যেতে হবে। এটা পাবলিক ডিসকাশনের মধ্যে যাওয়া হবে। গণ অভ্যুত্থানে তো এটাই একটা প্রত্যাশা ছিল যে সমস্ত কিছু স্বচ্ছতার সাথে হবে, কোনো গোপন সলা পরামর্শ, নেগোসিয়েশন হবে না। কিন্তু এই সরকারের বেলায় ঠিক একই ধরনের ঘটনা দেখলাম।
তারা অনেক সংস্কারের কথা বলছে, কিন্তু এই সামান্য জায়গাগুলো, যে সমস্ত জায়গায় পরিবর্তনটা তাদের পক্ষে খুবই সম্ভব ছিল, সেই সমস্ত জায়গায় আমরা কোনো পরিবর্তন দেখি। তার ফলে মানুষের মধ্যে যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল সেটার মধ্যে আস্তে আস্তে একটা সেটার ভাঙন শুরু হয়, আগের মতোই হতাশা তৈরি হয়, এবং কিছু নতুন চাঁদাবাজ, নতুন দখলদার, নতুন সন্ত্রাসী গোষ্ঠী, নতুন দখলদার, এই সমস্ত গোষ্ঠীগুলি দেখা যায় যে তাদের দাপট বাড়তে থাকে। সাম্প্রদায়িকতা, ধর্মকে ব্যবহার করে আবার ফ্যাসিবাদী ভাষা ব্যবহার করা, সেগুলোও চলছে। সমস্যাটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এগুলি যে পছন্দ করে না বা এগুলি যে বিরোধী, সেটা তারা প্রমাণ দিতে পারে না, কারণ তাদের এটার ব্যাপারে সক্রিয়তা আমরা দেখি না। মব সন্ত্রাসের ব্যাপারে তারা তো তাদের কেউ কেউ তো এটাকে আবার মব সন্ত্রাস না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। মব সন্ত্রাসকে এক ধরনের পৃষ্ঠপোষকতা বা সমর্থন দেওয়ার মতো, মানে এটা যারা মব সন্ত্রাস করছে তাদের জন্য খুবই আনন্দের খবর। দুর্নীতি কিংবা চাঁদাবাজি এগুলি যে করছে, এই সমস্ত গোষ্ঠী যখন আবার আন্দোলন করে তখন আবার সরকার খুব নমনীয়। কিন্তু আসল যারা শ্রমজীবী মানুষ, নারী পুরুষ, তারা যখন আন্দোলন দাবি দেওয়া করছে তখন সরকার বিরক্ত যে এত দাবি দেওয়া কি করে শোনা যায়। এই যে এই পার্থক্যটা, এই প্রবণতাটা দেখায় যে এই সরকারের মধ্যেও পুরনো সরকারের যে অভ্যাস, পুরনো সরকারের যে কাজের ধরন, জনবিচ্ছিন্ন কিংবা জনবিরোধী যে সমস্ত তৎপরতা, সেটারই ছায়া আবার এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে আসলে এটা ব্যাপকভাবে মানুষকে আসলে হতাশও করছে আর কি। তো এরকম একটা মানে যখন আকাঙ্ক্ষাগুলো দূরবর্তী মনে হতে থাকে আর কি, হতাশাটা যখন অনেক বাড়তে থাকে, তখন তো আবার ওই যে আগের যে পতিত যে ফ্যাসিবাদী যারা লুকাইছিল তারা আবার কিন্তু অনেক কথা বা বের হতে থাকে আর কি। হ্যাঁ, এবং তাদের যে প্রচার প্রপাগান্ডা সেগুলো কিন্তু নতুনভাবে শোনা যাচ্ছে, এবং অনেকে সেগুলোতে সাথে সুরও মিলাচ্ছে, যেমন এই যে মেটিকুলাস ডিজাইন বা এটা একটা মানে অভ্যুত্থানকে নিয়ে আসলে এই ধরনের প্রশ্নগুলো এখন কিন্তু সামনেও অনেকে বলার চেষ্টা করতেছে যে এটা আসলে মার্কিন সহায়তায় একটা রেজিম চেঞ্জ, হ্যাঁ, বা এখানে একটা ইসলামী বিপ্লব ঘটে গেছে জামাত এবং জঙ্গি বা উগ্রবাদীদের নিয়ে। হ্যাঁ, এবং মানুষ অনেক সময় দেখতেছে ইসলামো ফ্যাসিস্টদের যে মব সন্ত্রাস বা মাজার ভাঙ্গা বা সংখ্যালঘুদের উপর আক্রমণ, হ্যাঁ, তো এগুলো কিন্তু তারা, বা এই যে বন্দর দিয়ে দেওয়া, হ্যাঁ, গোপন চুক্তি করা, তখন তো তারাও ভাবতেছে হ্যাঁ তাই তো, এখানে কি আসলে মার্কিন সাম্রাজ্যবাদী এখানে মেইন ভূমিকা নাড়ছে কিনা। তো এই যে প্রচার প্রপাগান্ডাগুলো যে চলতেছে, তো সেটা নিয়ে আবার অনেকেই এই অভ্যুত্থানকেই আসলে একটা মানে প্রশ্নবিদ্ধ করে ফেলার চেষ্টা করতেছে। মানে সেই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন, যে আসলে অভ্যুত্থানটাতেই কি এই ধরনের কোনো সমস্যা ছিল না, এটা আসলে আসলে জনগণের বা একটা গণবিস্ফোরণ যেটা আমরা বলতেছি যে গণ অভ্যুত্থান, হ্যাঁ, মানে সেই জায়গাটাতে আসলে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি? না, গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় আসে তারা তো একটা বড় দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসে। তারা তো অস্থায়ী, তারা খুব কম সময়ের জন্য, কিন্তু তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে যে একটা যে ট্রানজিশন হচ্ছে, একটা রূপান্তর হচ্ছে, একটা বড় ধরনের একটা কাঠামোগত পরিবর্তনের যে প্রত্যাশা, সেটার ভার তাদের উপর থাকে, এবং সেই দায়িত্ব নিয়েই তারা আসে। সুতরাং তাদের তো এই সমস্ত বিষয়গুলো খুব ভালো মতো খেয়াল করা উচিত। এবং এখন বাংলাদেশে তারা তাদের দিক থেকে যত অবহেলা বা কিংবা যত অদক্ষতা কিংবা কি বলা যায় যে তাদের দায়িত্বহীনতার যে ঘটনাগুলো ঘটছে, কিংবা অন্যদিকে ধর্মীয় ফ্যাসিবাদী যে উচ্চারণ কিংবা ৭১-এর মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা, এই সমস্ত ঘটনাগুলো এটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। মানে আওয়ামী লীগ এটাকে ব্যবহার করার চেষ্টা করছে। যেমন একটা উদাহরণ দেই, সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু মানুষদের উপরে আক্রমণ হচ্ছে, আবার সংখ্যাগরিষ্ঠ যারা তাদের মধ্যে দুর্বল যারা তাদের উপর আক্রমণ হচ্ছে, যেমন মাজার কিংবা দরবার কিংবা লালনের কিংবা ফকিরদের উপরে আক্রমণ হচ্ছে। তার মাথায় চুল কি থাকবে, তার পোশাক কি থাকবে, মাজারের ধরন কি হবে, এগুলো নিয়ে দেখা যাচ্ছে ফতোয়া দেওয়া হচ্ছে এবং তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। এবং একজন হঠাৎ করে একটা গুজব তুলে এই সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ করা হচ্ছে। এই যে আক্রমণগুলো হচ্ছে, এই আক্রমণগুলোর যেমন দুইটা দিক আমরা দেখি।
একটা হচ্ছে সরকার কখনোই পুরো জিনিসটাকে ঠিক মতো অ্যাকনোলেজ করে না, মানে স্বীকার করে না যে এই ঘটনা ঘটছে। তারা ভাবে যেটা স্বীকার করলে একটা পরাজয় হবে। এটা তারা এই, এবং এইটার উল্টো যেটা হয় ভারত এবং আওয়ামী লীগ যেটা করে সেটা হচ্ছে এই ঘটনাগুলো যেগুলো সরকার স্বীকার করছে না সেগুলিকে আরো অনেক বেশি অতিরঞ্জন করে, তার সাথে অনেক সত্য মিথ্যা যোগ করে, আগেকার ছবি যোগ করে, ভিডিও যোগ করে সেটাকে একটা ব্যাপক প্রচারের মধ্যে নিয়ে যায় যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে। এটাকে মোকাবেলা করার রাস্তা কি ছিল? যেমন আমার মনে আছে আমরা প্রথম দিক থেকেই গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে সরকারের করণীয় অনেক কাজের কথা বলেছি। তার মধ্যে এটা একটা পরিষ্কারভাবে আমাদের বক্তব্য ছিল যে সরকারের একটা নির্দিষ্ট সেল থাকা উচিত, যে সেল থেকে পরিষ্কারভাবে এই তথ্য যাতে কোনো মতেই বিকৃত না হয়, তথ্যের যেন কোনো ঘাটতি না থাকে, বা তথ্য যেন কোনো অস্বীকারের প্রবণতা না আসে, এটা নিশ্চিত করে। যেমন ভারত অনেক রকম অতিরঞ্জিত খবর দিচ্ছে, কিংবা আওয়ামী লীগের যারা ক্যাম্পেইন করছে, প্রপাগান্ডা চালাচ্ছে, তারাও করছে। সেটা তো সাথে সাথে সরকারের দিক থেকে একটা ভাষ্য থাকতে হবে। সেই ভাষ্যটা তখনই গ্রহণযোগ্য হবে যখন সে প্রকৃত তথ্যটা স্বীকার করবে। প্রকৃত তথ্য স্বীকার না করলে তো গুজবের একটা বড় ধরনের উৎস তৈরি হয়। সরকারের এই দায়িত্বটা নেওয়া উচিত। সরকার যদি দেখা যায় যে যারা ধর্মকে ব্যবহার করে আক্রমণ করছে, কিংবা নারীর উপরে আক্রমণ করছে, নারীর কি পোশাক পরতে হবে, কি চুল থাকতে হবে, কোথায় যেতে পারবে, কখন যেতে পারবে, এগুলি নিয়ে নানা রকম বাধা নিষেধ, আপনার ধরেন এই ঘটনাগুলি যদি ঘটতে থাকে, একটা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে এমন সব লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে, ধরেন তারা সত্যেন বসুর মতো একজন গুণী ব্যক্তি, তার নামে, তার নাম যদি বাতিল করা হয়, ধরেন শেখ পরিবার যেভাবে শত শত প্রতিষ্ঠানে নিজেদের নাম দিয়েছে, সেটা তো বাতিল হবেই, কারণ তাদের বাড়াবাড়ির এটাই হচ্ছে ফলাফল। সত্যেন বসু, জগদীশচন্দ্র বসু, কিংবা লালন ফকির, কিংবা এমনকি বেগম রোকেয়া, বেগম রোকেয়ার নামও এরকম গোষ্ঠী আছে যাদের কাছে সহ্য হচ্ছে বেগম রোকেয়া, এগুলি পরিবর্তন করা, এগুলি কিছু গোষ্ঠী তো এরকম থাকেই, বদ্ধ উন্মাদ ধরনের, কিংবা যাদের কোনো যৌক্তিকতা চলে না, কিংবা যাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নাই, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ নাই, জ্ঞান চর্চা, সৃজনশীল চর্চা যারা কোনো মতেই সহ্য করতে পারে না, এই ধরনের গোষ্ঠী তো আছে বাংলাদেশে। কিন্তু তাদের দাপট তো অস্বাভাবিক কিছু নেই। শেখ হাসিনার আমলেও ছিল। শেখ হাসিনার আমলে আমরা মাজারের উপরে হামলা, বাউলদের উপরে হামলা, মন্দিরে হামলা, হিন্দু সংখ্যালঘুদের হামলা, এই সমস্ত দেখেছি। এখন সেই সরকারও কিন্তু এদেরকে নানানভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে এদেরকে প্রতিপালন করেছে নিজেদের ক্ষমতা, অনির্বাচিত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। বর্তমান সরকার তো একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার তো পরিষ্কারভাবে এটাকে তার এইখান থেকে তার এইগুলির সাথে যে এগুলি যে তার মোটেই তার কাছে গ্রহণযোগ্য না, কিংবা গণ অভ্যুত্থানের মধ্যে যে সরকার আসছে সেই সরকার যেগুলিকে কোনো রকমই গ্রহণ করবে না এবং এগুলির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে, এই রকম কণ্ঠ কিংবা এরকম কোনো ব্যবস্থা আমরা এই সরকারের কাছ থেকে দেখি। এখন ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আমরা কয়দিন আগে দেখলাম একটা প্রাইভেট প্রতিষ্ঠান, তারা বলছে যে শুধুমাত্র একটা ধর্মীয় পরিচয় ছাড়া বা তার প্রতিশ্রুতি ছাড়া বা নির্দিষ্ট কিছু অনুশাসন কিংবা আচার পালন না করলে সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এইরকম একটা অবস্থা, এটা তো সুযোগ দেয় অন্য যারা, যেমন আওয়ামী লীগ প্রচার করছে, কিন্তু আওয়ামী লীগের যারা প্রচারক কিংবা আওয়ামী লীগের যারা সমর্থক, তারা একেবারেই ভুলে যাচ্ছেন যে তাদের আমলেই এই শক্তিগুলো তৈরি হয়। এই সমস্ত গোষ্ঠী তো আর আকাশ থেকে পড়ে না, হঠাৎ করে 5ই আগস্টে তো তারা বাংলাদেশে নামে, তারা তো এই শেখ হাসিনার আমলেই তাদের বিকাশটা হয়েছিল, এবং শেখ হাসিনার আমলেও এই ধরনের ঘটনাগুলো অনেক ঘটেছে। এটা ভারতের যারা প্রচারক, যারা প্রপাগান্ডা চালাচ্ছে, তারাও এই জিনিসটাকে সম্পূর্ণ আড়াল করছে, যেটা শুধুমাত্র 5ই আগস্টের পরে না, 5ই আগস্ট আগেও এই শক্তিগুলি, এই প্রতিক্রিয়া শক্তিগুলো এই ধরনের তৎপরতা চালাতো, এবং সেই সময় সেই সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরকে কোনো রকম বিচার করে নেই, কোনো রকম এই সমস্ত হামলা, আপনি যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে এই আওয়ামী লীগের সময়, তার অনেকগুলোর মধ্যে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন জড়িত। সুতরাং আওয়ামী লীগ সরকার সেগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। তার মানে এটা ঠিক আওয়ামী লীগ বিএনপি বলে না, কিছু গোষ্ঠী আছে যারা দুর্বলের সম্পত্তি দখল করতে চায়, কিংবা তাদের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব আছে, কিংবা জাতি বিদ্বেষী দৃষ্টিভঙ্গি আছে, তারা এগুলো বিভিন্ন সময় সুযোগ পেলে আক্রমণটা করে। তো 5ই আগস্টের পরিবর্তনের পরে এই সুযোগ পেয়ে এই গোষ্ঠীগুলো বিভিন্ন জায়গায় অনেক ধরনের আক্রমণ করেছে। এইটার বিরুদ্ধে সরকার অবস্থান না নিয়ে সরকার একটা ঐতিহাসিক
ভ্রান্তি শুধু না, তারা একটা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, যার সুযোগ প্রতিপক্ষ সরকার নেবে। সেটা আমি মনে করি যে যারা আন্দোলনের অংশীদার, অন্যান্য রাজনৈতিক দল কিংবা সামাজিক সংগঠন, তাদের প্রত্যেকের দিক থেকেই সেই কারণে সরকারকেও বিশেষভাবে, সরকারের উপরে বিশেষভাবে চাপ সৃষ্টি করা উচিত, যাতে সরকার এই সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যথাযথ ভূমিকা গ্রহণের ক্ষেত্রে সক্রিয় হয়। আমাদের দেশে একটা সংস্কৃতি আছে যে আপনি সরকারের সমালোচনা করা মানেই হলো যে, যেমন এখনো ট্যাগিং হয়, যেমন আমি নিজেই ট্যাগিং এর মধ্যে পড়ি, আগেও পড়তাম, এখনো পড়ি, এখন আবার দুই দিক থেকেই ট্যাগিং এর মধ্যে আছি, দুই দিক থেকে আক্রমণের মধ্যে আছি। সরকারের সমালোচনা করা মানেই হচ্ছে আওয়ামী লীগের দোষ, কিন্তু এই সমালোচনাগুলি যদি বস্তুনিষ্ঠ হয়, সমালোচনা মানে যদি এটা বিদ্বেষী প্রোপাগান্ডা না হয়, সমালোচনা যদি নির্দিষ্ট বিষয় হয়, সেটা তো সরকারের গ্রহণ করা উচিত একটা সহায়তা হিসেবে, তার জন্য একটা সহায়ক শক্তি হিসেবে যাচ্ছে, তার ভুল সংশোধন করার সুযোগ হিসেবে। এটা আওয়ামী লীগের সরকারেরও এই প্রবণতা ছিল, এই সরকারেরও আমরা এই প্রবণতা দেখছি, এবং কিছু বাহিনী সেই সময় হয়তো সিপি গ্যাং, এই সময় কিছু গোষ্ঠী তৈরি হয়েছে যারা যে কোনো ধরনের সমালোচনা হলেই তাদের উপরে আক্রমণ করে। তার ফলে সরকার যদি কথা না শুনতে চায়, তার ভুলগুলো যদি বোঝার চেষ্টা না করে, বা সমালোচনা শুনলেই যদি তার মধ্যে এরকম প্রতিক্রিয়া হয়, তাহলে এই সরকারও ঠিক একই ধরনের ভুলের মধ্যে যাবে, যেটা বাংলাদেশের গণঅভ্যুত্থানের জন্য একটা বড় ক্ষতিকর ভূমিকা হবে। এবং অতীত সরকার সে তার যে অপরাধ সেগুলিকে ভোলায় দেওয়ার জন্য এগুলিকে সে ব্যবহার করবে মানুষের। সেই জন্য এটার অবসানের জন্য আমি মনে করি সামাজিক রাজনৈতিক যে সমস্ত শক্তি আছে তাদের আরো সোচ্চার হওয়া দরকার, যাতে সরকার তার ভূমিকা পরিবর্তন করতে এবং যথাযথ ভূমিকা নিতে বাধ্য হয়। আচ্ছা, মানে সরকার একভাবে ব্যর্থ বা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছে, সেটা বুঝে গেল আপনার কথায়। তো মানে আমি আসলে আমার মূল প্রশ্নের জায়গাটা ছিল যে মানে এই অভ্যুত্থানকে যে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আর কি, সেই জায়গাতে মানে এই মানে এত হতাশার মধ্যেও আমরা কি মানে অভ্যুত্থানের থেকে কি আমাদের পাওয়ার কিছু নাই, বা পাওয়াটা কি আসলে, যদি আমি এই হতাশার মধ্যেও কিছু খুঁজে পেতে চাই, হ্যাঁ, মানে মূল পাওয়া সেখান থেকে, মানে সেই আশার জায়গাটা যদি আমরা ধরি, সেখান থেকে আমরা হয়তো ভবিষ্যতেও মানে হতাশার জায়গাগুলো কাটানোর কথাও আমরা মানে একটা মানে উদ্দীপনা পেতে পারি সেখান থেকেও আর কি। হ্যাঁ, না, এই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের বিভিন্ন ধরনের কি বলা যায়, প্রতিক্রিয়াশীল কিংবা জনবিরোধী বিভিন্ন শক্তি নানা রকম ভাবে সুযোগ নিতে চেষ্টা করবে, দেশি বিদেশি সবাই, সেটা তো অবভিয়াস, সেটা তো হবেই। যেমন যুক্তরাষ্ট্র একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সে নানা রকম চুক্তি, আদেশ, শর্ত নানা রকম ভাবে চাপাচ্ছে, এবং সেগুলিকে যেমন আওয়ামী লীগ বলতে চাচ্ছে যে এই যে আওয়ামী লীগ চলে গেল বলে আমেরিকার হাতে চলে গেল বাংলাদেশ, এটার কোনো ভিত্তি নাই। কারণ ওই শেখ হাসিনা সরকারের সময় মার্কিন যুক্তরাষ্ট্র যা চেয়েছে সেটাই পাচ্ছে, এবং এই যে সমুদ্রের ব্লকগুলো মার্কিন একটা কোম্পানিকে দেওয়ার জন্য সমস্ত কাগজপত্র তৈরি হচ্ছিল। তো এইটা এক পরিবর্তনের মধ্যে দিয়ে এই ধরনের, এই যেমন যুক্তরাষ্ট্র একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, একটা এই অন্তর্বর্তীকালীন সময়ে দেশের মধ্যেও বিভিন্ন গোষ্ঠী তারা নিজেদেরকে এম্পাওয়ার্ড ভাবছে, এবং তাদের মনে হচ্ছে যে তাদের দাপটের মধ্যে যাবে। এগুলো খুব অস্বাভাবিক না একটা সমাজে কি ধরনের রাজনৈতিক সামাজিক শক্তি সমাবেশ আছে, জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষার গভীরতা কতটুকু সে অগ্রসর হতে চায়, এই সমস্ত বিষয়গুলো তো ভূমিকা পালন করে। তো সেইখানে এই পরিস্থিতিটার মধ্যে আমরা যদি গণঅভ্যুত্থানের দিকে তাকাই, তাহলে যেমন আমি যদি চিন্তা করি যে গণঅভ্যুত্থানের একেবারে এত সব সমস্যার মধ্যেও গণঅভ্যুত্থানের সাফল্যটা, আমার কাছে তিনটা সাফল্য মনে হয় বেশি। প্রধানত গণঅভ্যুত্থান সরাসরি সাফল্য, দীর্ঘমেয়াদীতে আরো অনেক কিছু হতে পারে। প্রথম সাফল্য হচ্ছে যে একটা অসম্ভব রকমের ক্ষমতায় জেগে বসা পরাক্রমশালী এবং তার সামরিক, বেসামরিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, দেশি বিদেশি বিভিন্ন ধরনের শক্তির ভিত্তির উপর দাঁড়ানো একটা সরকার জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে আছে, সেই সরকারের পতন একটা বড় ধরনের সাফল্য। মানে এটা যে জনগণের শক্তির মধ্যে দিয়ে যে একটা সরকার
এরকম একটা পরাক্রমশালী সরকারের পতন হইতে পারে, এইটা একটা বড় ধরনের দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধ যেমন আমাদের বিশাল একটা দৃষ্টান্ত, যে পাকিস্তানের আর্মির মতো এত শক্তিশালী আর্মি সারা পৃথিবীতে তার প্রশিক্ষণ কিংবা তার শক্তিমত্তার বিভিন্ন রকম প্রশংসা ছিল, সেই সামরিক বাহিনীকে মোকাবেলা করেছে বাংলাদেশের মানুষ, যাদেরকে দুর্বল বলা হইতো, এবং আইয়ুব খান নানা রকম হাসি ঠাট্টা করতে, বাঙালি যেহেতু বাঙালি ইত্যাদি। সেইটা একটা বড় ধরনের সাহস কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, যে এইরকম পরাক্রমশালী পাকিস্তান সেনাবাহিনী তাকে পরাজিত করা, তার মুখোমুখি হওয়া, তার মোকাবেলা করার সাহসটা তৈরি হচ্ছে। তো 2024 সালে শেখ হাসিনার যে পরাক্রম, যে আধিপত্য, যে দাপট, যে সশস্ত্র এবং প্রতারণামূলক যত রকম ব্যবস্থা, সেটাকে মোকাবেলা করা এবং তাকে পরাজিত করা এবং তার পতন, এটা বড় ধরনের একটা সাফল্য। এটা হলো প্রধান সাফল্য। দ্বিতীয় সাফল্য হচ্ছে ইমিডিয়েটলি আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে একটা নির্যাতনের কারখানা ছিল, বাজার, হাট বাজার, সমস্ত জায়গা, টার্মিনাল সব জায়গায় কিছু গোষ্ঠী তারা যা খুশি তাই করত। সেই জায়গাটা থেকে একটা প্রাথমিক একটা বড় গোষ্ঠী, অত্যাচারী গোষ্ঠী, চাঁদাবাজ গোষ্ঠী, তারা পরাজিত হয়েছে, এখান থেকে তারা চলে গেছে, বিতাড়িত হয়েছে। এবং তার ফলে আপনি বিশ্ববিদ্যালয়গুলিতে এখনো নানা রকম সমস্যার কথা আমরা আলোচনা করছি সমাধানের জন্য, কিন্তু ওই যে নির্যাতনের আবহাওয়াটা ছিল, সেই আবহাওয়া তো নাই বিশ্ববিদ্যালয় কিংবা হাট বাজার এই সমস্ত জায়গায়। তৃতীয় সাফল্য আমি মনে করি যে এই যে মানুষজন যে বিভিন্নভাবে আলাপ আলোচনা শুরু হইল 5ই আগস্টের পরিবর্তনের পর থেকে, যে বাংলাদেশ কি হওয়া উচিত, সংস্কার কেমন হওয়া উচিত, কিংবা কার কি ভূমিকা হচ্ছে, আমরা সারা দেশে যে ব্যাপক সংখ্যক আলোচনা হচ্ছে, প্রকাশনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, এই যে একটা উচ্ছ্বাস, এই যে একটা প্রাণবন্ত একটা চেহারা, এইটা কিন্তু একটা বড় সাফল্য বলে। এগুলির ফলাফল আমরা এখনই পাবো না, কিন্তু এগুলির ফলাফল পাওয়া যাবে। মানে এই যে তর্ক বিতর্ক আলোচনার মধ্যে মানুষজন ঢোকা, মানে শেখ হাসিনার শাসনটা এমন অবস্থায় গিয়েছিল যে আদৌ কিছু করা সম্ভব, আদৌ কোনো পরিবর্তন করা সম্ভব, এটাই মানুষের কাছে মনে হচ্ছিল যে অসম্ভব। সেখান থেকে বের হওয়ার পরে মানুষের মধ্যে আবার সেই আশাবাদটা তৈরি হচ্ছে। সেই জন্য এখন যাদের দাপট দেখতে পাচ্ছি আমরা, প্রতিক্রিয়াশীল কিংবা আবারও পুরনো কায়দায় চাঁদাবাজি করা, দখল করা, মব সন্ত্রাস করা, ব্যুরোক্রেটিক যে আমলাতন্ত্রের নানা রকম কায়দা কানুন, এই সমস্ত জিনিসগুলো, কিংবা গোপনে গোপনে জনগণকে না জানিয়ে বিদেশের সাথে চুক্তি করা, জনগণের কাছে অস্বচ্ছ রাখা, এই যে প্রবণতাগুলো আগে সরকারের সময় ছিল, এই সরকারের সময় দেখতে পাচ্ছি না। কিন্তু এর বাইরে এই যে সাফল্যের জায়গাগুলো, আমি মনে করি যে সাফল্যের জায়গাগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে এগুলো অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে, এবং সামনে একই ধরনের শাসন আবার প্রতিষ্ঠা করার স্বপ্ন যদি কেউ দেখে, সেটা কখনোই সফল হবে। অনেক সুন্দরভাবে বলছেন। বিশেষ করে 3 নাম্বার যে সাফল্যের কথা বলেন, সেটা তো আমরাও একটা উদাহরণ বলা যায় আর কি। হ্যাঁ, গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক তৈরিটাই হইলো তাই এটার মধ্যে। হ্যাঁ, তো সেটাই। তো আমি আসলে অনেকক্ষণ ধরেই এই আলোচনাটা চলতেছে, আমি শেষ প্রশ্নের দিকে যাই। এই সাফল্যর সাথে সাথে তো হতাশার জায়গাটাও তো অনেক বিশাল। হ্যাঁ, যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো তো প্রায় বেশিরভাগই আসলে বাস্তবায়নের এখন মনে হচ্ছে অনেক দূরের পথ। তো শেষ প্রশ্নটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো পূরণের উপায় বা পথ আসলে কি? জনগণের প্রকৃত মুক্তি কিভাবে সম্ভব, কি করণীয়? এটার দায়িত্বটা আসলে জনগণেরই উপরেই পড়ে। কারণ জনগণের বাংলাদেশ যদি করতে হয়, সর্বজনের বাংলাদেশ যদি করতে হয়, সর্বজনের সক্রিয়তা ছাড়া তো হবে। এবং সেখানে বাংলাদেশে যেমন ধরেন একটা মানুষকে ঘরে রাখা কিংবা মানুষকে নিষ্ক্রিয় রাখার একটা পদ্ধতি হচ্ছে যে মানুষ নিজেরা যে স্বপ্ন দেখবে, নিজেরা স্বপ্ন দেখে যে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে, নিজেদের স্বপ্ন দেখার সাহসটাই বাংলাদেশের মানুষের মধ্যে থেকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে। আপনি ধরেন এক সময় বহু বছর বা বহুভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে, এখন বঙ্গবন্ধুর স্বপ্ন কি, সেটা কি হবে, সেগুলি কোনো কিছু নাই, নিজেদের মধ্যে থেকে সেটার কোনো ব্যাখ্যাও নাই। শুধুমাত্র একটা বাগাড়ম্বর বঙ্গবন্ধুর স্বপ্ন, কিংবা শহীদ জিয়ার স্বপ্ন, কিংবা ধর্মীয় আদেশ পালন করা, ধর্মীয় বিধি ব্যবস্থা পালন করা, এই যে
মানুষের মধ্যে থেকে তার ক্ষমতাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে, মানুষের ক্ষমতার যে বিকাশ সেটার পথকে বন্ধ করে দিয়ে তাকে একটা নিষ্ক্রিয় প্রাণীতে পরিণত করা, এইটার যে রাজনৈতিক আধিপত্য বাংলাদেশের সমাজে, সেই রাজনৈতিক আধিপত্য থেকে বের হতে হবে, মানুষের নিজেদের স্বপ্ন দেখার সাহসটা তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে, বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে, মতাদর্শিক ক্ষেত্রে আরো অনেক কাজ করা দরকার। আমরা সাংস্কৃতিক, মতাদর্শিক, বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে আমরা ওই শাসক শ্রেণীর যে ভাষা, তাদের যে কাজের ধরন, সেগুলিরই আধিপত্য এত বেশি, সেখান থেকে বের হওয়ার জন্য যারাই এটার পরিবর্তন করতে চায়, আপনারা খেয়াল করলে দেখবেন যে গত সরকারের সময় বুদ্ধিবৃত্তিক জগতে একটা বড় ধস নেমেছিল। মানে বুদ্ধিজীবী মানে হচ্ছে অনুগত, সরকারের অনুগত গোষ্ঠী। সাংস্কৃতিক জগৎ সরকারের আনুগত্য ছাড়া তারা চলতে পারে না। এটা বাংলাদেশের জন্য বিরাট একটা বিপদ ছিল, বিরাট একটা বিপদ এবং সংকট। সেই সংকটটা কাটিয়ে উঠে এই যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন একটা তৎপরতা, নতুন একটা শক্তি তরুণদের মধ্যে থেকে কিংবা যারা আগে কোণঠাসা অবস্থায় ছিলেন তাদের মধ্যে থেকে তৈরি হয়েছে। এই তৎপরতাগুলো অনেক বেশি বাড়ানো দরকার, এবং যে আলোচনা বা উচ্ছ্বাসের কথা আমি বললাম, সেই উচ্ছ্বাসটা বন্ধ করা যাবে না। আমাদের হতাশার বিষয় তো আছেই, মানে আমরা যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, বাংলাদেশ তো তার থেকে অনেক দূর। আমরা বহুবার এইরকম হতাশার মধ্যে পড়ে যাই, কিন্তু এই হতাশাটাই হচ্ছে আমাদের একটা বড় শত্রু। হতাশা থেকে বের হওয়ার জন্য এই পথগুলো অনুসন্ধান করা এবং বারবার সেটাকে ওই যে টিকে থাকা, মানে গণঅভ্যুত্থানের মতো তো আমরা দেখেছি যে সরকার বারবার আক্রমণ করছে, কিন্তু আক্রমণ করেও সে বিজয়ী হতে পারছে না, কারণ প্রতিরোধটা খুব শক্তিশালী। সামাজিক মতাদর্শিক ক্ষেত্রেও আমাদের সেই ভূমিকাটা নিতে হবে যে আমাদের উপরে যতই আক্রমণ আসুক কিংবা যতই হতাশার ক্ষেত্র তৈরি হোক, ওটাকে অতিক্রম করার জন্য যে মানসিক মতাদর্শিক শক্তি দরকার, সেই শক্তিটা অর্জন করতে হবে এবং সেটা অব্যাহত রাখতে হবে। প্রথম দিকে হয়তো সংখ্যা বেশি হবে না, দেশের ভিতরে যেমন গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক, তাদেরও একটা বড় দায়িত্ব আছে। এখন তো সারা পৃথিবীতে যেমন বিদেশে থেকে বাংলাদেশের মধ্যে বিদ্বেষ ছড়ানো কিংবা বাংলাদেশের বড় ধরনের ক্ষতি করাও সম্ভব, আবার প্রবাসে থেকে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রূপান্তরে শক্তিশালী ভূমিকা পালনও সম্ভব। এখন প্রযুক্তিগতভাবে এটা অনেক বেশি সহজ। সেই জন্য যার যেখানে সুযোগ আছে সেখানে আমি মনে করি যে এই মতাদর্শিক সাংস্কৃতিক লড়াইটা খুব শক্তিশালী, যাতে রাষ্ট্রের যে পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর, সেইটার একটা রাজনৈতিক ভাষা তৈরি হয়, এবং তার জন্য যে রাজনৈতিক শক্তি সমাবেশ দরকার, মানুষের মধ্যে সেই প্রত্যাশা, স্বপ্ন, সেগুলি তৈরি করা, সেগুলোর শক্তিটা তৈরি করতে হবে। এখন যারা আমরা চিহ্নিত, আমরা জানি রাজনৈতিক দল কারা কারা আছে, আমরা তো জানি যে তাদের সীমাবদ্ধতা কি। তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা তো বেশি করলে হবে না, তাদের কাছ থেকে তো তারা যা না সেটা আশা করলে তো হবে। কিন্তু আমরা তো জনগণের প্রত্যাশাটা জানি, এবং জনগণের এবং বাংলাদেশে কি কি সম্ভব সেটা আমরা জানি। সেই জায়গাটা তাদের পেছনে পেছনে বা তাদের কাছ থেকে এত প্রত্যাশা না করে জনগণের মধ্যে সেই শক্তি সমাবেশটা তৈরি করা, সেই আকাঙ্ক্ষাটা তৈরি করা, সেই স্বপ্নটা তৈরি করা, তার জন্য যত ধরনের কাজ, সব ধরনের কাজেরই গুরুত্ব আছে, যত ধরনের কাজ সেই কাজগুলো আমাদের করার দিকে সবার মনোযোগ দেওয়া হচ্ছে। আমি হতাশার মধ্যে পড়ে যাওয়া মানেই পরাজিত হওয়া। তো এই পরাজয়টা আমরা শিখতে করতে পারি না। আমাদের তো গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বিজয়টা হয়েছে, সেই বিজয়টাকে ধরে রাখতে হবে এবং সেই বিজয়টাকে কোনো মতেই কিছু গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া যাবে না, সেটাকে নিয়ে অগ্রসর হতে হবে। আচ্ছা, এখানে অনেক সুন্দরভাবেই বললেন যে একটা মানে মতাদর্শিক, বুদ্ধিভিত্তিক, সাংস্কৃতিক একটা শক্তি সমাবেশের কথা বললেন, কিন্তু আপনার একদম শুরুর দিকে যখন বলছিলেন যে কেন এটা পরাজয়ের শুরু হলো আর কি, সেখানে বলতেছিলেন যে একটা রাজনৈতিক শূন্যতার জায়গা ছিল। এটা এই গণ অভ্যুত্থানটাও হলো একভাবে কোনো কেন্দ্র ছিল না, হ্যাঁ, একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, হ্যাঁ। সেটাই আবার পরবর্তীতে দেখা গেল যে আসলে এই মানে যখন রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা আসলে, সেখানে আসলে সেই জনগণের আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার মতো কোনো রাজনৈতিক শক্তি সেখানে কিন্তু পাওয়া গেল না। তাহলে এই সমাধানের দিকেও কি আসলে সেরকম একটা রাজনৈতিক শক্তি, মানে বাংলাদেশের এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো, সেগুলো তো আমরা একভাবে দেখছি যে আসলে পারছে না বা
ব্যর্থই বলা যায় আর কি। হ্যাঁ, এই ব্যর্থতার কারণেই আসলে তো মানে তারা নেতৃত্ব দিতে পারেনি এই গণ অভ্যুত্থানে। হ্যাঁ, এবং তারপরেও যে একটা মানে সেই জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে একটা নতুন রাজনৈতিক দল, অনেকে মানুষের ব্যাপক প্রত্যাশা ছিল সেই দলকে কেন্দ্র করে, সেখানেও আবার হতাশা নতুনভাবে তৈরি হলো। তাহলে জনগণের একটা মানে শক্তি তৈরি করা, জনগণের রাজনৈতিক শক্তি তৈরি করা, মানে সেটার আসলে মানে উপায়টা কি, বা সেটা ছাড়া আসলে জনগণের মুক্তি হবে কিভাবে? না, সেটাই তো প্রধান কাজ। এবং সেই কাজটা হবে প্রথমত একটা মোহ থেকে মুক্ত হইতে হবে। যাদের পক্ষে সম্ভব না, যাদের মতাদর্শিক অবস্থান জনগণের সেই পরিবর্তনের পক্ষে না, তাদের কাছ থেকে তো আশা করে কোনো লাভ নেই। মোহ থেকে মুক্ত হওয়াটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে নিজেদের শক্তি সম্পর্কে একটা, নিজেদের শক্তি এবং নিজেদের অর্জন সেটার উপরে ভর করা। মানে এই যে গণঅভ্যুত্থানের মধ্যে যারা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে লড়াই করেছিল, তারা তো বর্তমান বিদ্যমান দাপটের রাজনীতির কাছে আত্মসমর্পণ করতে পারে না। তাদের তো এটাকে অব্যাহত রাখতে হবে। এবং কিছু কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো আমাদের, ধরুন বৈশ্বিক প্রভাবও অনেক সময় কাজ করে। সারা বিশ্বে আমরা দেখি ডানপন্থী, প্রতিক্রিয়াশীল, বৈষম্যবাদী রাজনীতি গোষ্ঠী, তাদের একটা দাপট দেখা যাচ্ছে সারা বিশ্বে। এটা কোথাও রেসের হিসেবে, কোথাও ধর্মের হিসেবে, কোথাও নিউ লিবারেল ইকোনমিক পলিসি হিসেবে, নানানভাবে। এইটা বাংলাদেশেও কিন্তু তার একটা প্রভাব আছে। আমরা ৬০ দশকে ৬৯ গণঅভ্যুত্থান, ৭১-এর মতো যুদ্ধের পেছনে যদি যাই, পেছনে গেলে কিন্তু সেখানে একটা পুরো বিশ্বের পরিস্থিতিটাই কিন্তু তার অনুকূল ছিল। এখন আবার বিশ্বের পরিস্থিতিটাই হচ্ছে পুরোটাই আছে জনবিদ্বেষী, বিদ্বেষ, বিভক্তি, বৈষম্য, এগুলোকে কেন্দ্র করে। কাজে আমাদের লড়াইটা এখানে, আমরা যদি এই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের লড়াই বাংলাদেশের যতটা শক্তিশালী হবে, এটা কিন্তু বৈশ্বিক লড়াইয়ের ক্ষেত্রেও তার একটা ভূমিকা থাকবে। যেমন বাংলাদেশের গণঅভ্যুত্থান কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় অনুপ্রেরণা তৈরি করেছে। আবার গণঅভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটছে সেটা আবার বিশ্বের অন্যান্য জায়গাতেও হতাশার তৈরি করছে। সুতরাং এটা আমাদের, এটা বাংলাদেশ বিচ্ছিন্ন হিসেবে না, অনেক সময় অন্যান্য দেশের, এটা ভারত হতে পারে, যেমন ভারতের মোদির শাসন কিংবা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের শাসন একটা ভয়ঙ্কর, মানে এই দেশগুলো তো বটেই, সারা বিশ্বের জন্য একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে। আবার সেই মোদির ভারত বলে তো আর কোনো একক ভারত নাই, ভারতের মতো মানুষ লড়াই করছে। সেই লড়াইয়ের মধ্যে যে মানুষেরা আছে, যারা বৈষম্যহীন ভারতের জন্য লড়াই করছে, তাদের সাথে আমাদের সংহতি তৈরি করা, দক্ষিণ এশিয়ায় এই মানুষদের মধ্যে সংহতি তৈরি করা, বিশ্বব্যাপী এই সংহতি তৈরি করা, এগুলো এই মানে বিদ্যমান কিছু গোষ্ঠী মধ্যে আটকে না থেকে আমাদের এই নতুন সৃষ্টি কিংবা নতুন সম্ভাবনাগুলোকে নিয়ে কাজ করা কিংবা মতাদর্শী কাজ, এই কাজগুলো করতে, মানে এটা খুব সহজ পথ না। আমি এখনই রেডিমেড কোনো সলিউশন দিতে পারবো না। এবং কিন্তু আমি মনে করি, আমাদের অভিজ্ঞতা বলে যে এই সম্ভাবনাগুলো আছে বলেই গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান কিন্তু একটা প্রমাণ যে পরিবর্তন সম্ভব। এই গণঅভ্যুত্থানই প্রমাণ করেছে যে একটা, মানে যত বড় দাপটই থাকুক, পরিবর্তনটা সম্ভব হয়। এই গণঅভ্যুত্থানের বিজয়ের উপরে দাঁড়াতে হবে। এই গণঅভ্যুত্থানকে ছোট করে দেখলে হবে না। আমাদের মুক্তিযুদ্ধের যে শক্তি, সেটাকেও আমাদের ধারণ করতে হবে। এটা আওয়ামী লীগের সম্পত্তি না মুক্তিযুদ্ধ, কিংবা এই গণঅভ্যুত্থানের কিছু গোষ্ঠীর সম্পত্তি। এটা জনগণের মালিকানার মধ্যে, এই মধ্যে থেকে শক্তিটা নিতে হবে। এই যে বিজয়গুলোর উপরে আমরা যদি না দাঁড়াই, আমরা তো পুরো হতাশার মধ্যে ডুবে যাব, নিজেদের শক্তি নিজেরাই অস্বীকার করব। এই শক্তির উপরেই দাঁড়াতে হবে। এবং দাঁড়িয়ে আমি মনে করি না যে আবার একইভাবে বাংলাদেশ চলতে পারবে, মানে শাসকরা যেভাবে চায় শেখ হাসিনার সময়, কিংবা যেভাবে বাংলাদেশ হয়ে আসছে, কিংবা আন্তর্জাতিক গোষ্ঠীও যেভাবে বাংলাদেশকে চায় সেভাবে হবে, সেটা হবে না। কারণ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে শক্তির উদ্বোধন হয়েছে, প্রকাশ ঘটেছে, সেই শক্তি এভাবে পরাজিত হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমিও মনে করি না যে এই শক্তি পরাজিত হবে। আমরা আসলে মানে পরাজিত হওয়ার আসলে কোনো উপায় নাই আর কি। হ্যাঁ, মানে বাংলাদেশের মানুষের জন্য আমাদের এই আন্দোলনকে, এই অভ্যুত্থানকে এগিয়ে নিতে হবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে
আসার জন্য, সময় দেওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখানেই আলোচনা হলো। আমি আশা করি যে গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক যারা প্রবাসী বাংলাদেশি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, তাদের মধ্যে একটা চিন্তার ঐক্য তৈরি করবে কিভাবে বৈষম্যহীন বাংলাদেশের যাত্রাটার পথে তাদের দিক থেকে সর্বোচ্চ ভূমিকা পালন সম্ভব, সেটা সেটা আমাদের প্রত্যাশা থাকে। আচ্ছা, ঠিক আছে। আমাদেরও প্রত্যাশা গণতান্ত্রিক অধিকার কমিটি মানে এই সামনের দিনের আন্দোলনে আরো ভালোভাবে ভূমিকা রাখবে, নেতৃত্ব দিবে। অনেক ধন্যবাদ আপনাকে। এখানেই শেষ করছি। ধন্যবাদ, দেখা হবে।